হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 5টা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটা টেস্টের প্রিভিউ করেছি, আমরা রিভিউ করেছি এবং আলোচনা করেছি প্রত্যেকটা ম্যাচে কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে, লাইভও করেছি আমরা। আপনারা অনেকে হয়তো জানেন না, অনেক দর্শকই জানে না কিন্তু যে আমরা লাইভ করি, খুব কম দর্শকই জানে। দেখছিলাম 8% আমাদের সাবস্ক্রাইবাররা লাইভ দেখে, মাত্র 8%। তো বাকিরা এখনো লাইভ দেখছে না। কেন দেখছে না আমি জানি না, হয়তো তারা ব্যস্ত থাকে অথবা তারা আমাদেরকে পছন্দ করে না। কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি লাইভ দেখেন ভালোই লাগবে, কারণ প্রত্যেক দিনের নিয়ে ডিটেলসে আলোচনা। যখন এই একটা টেস্ট নিয়ে তুমি 5 দিনের পরবর্তীতে আলোচনায় বসছে, অনেক কিছু সেখানে মিস হবে অবভিয়াসলি, নাহলে ভিডিও 2 ঘন্টার হবে। তো সেখানে লাইভে কিন্তু প্রত্যেক দিন আমরা এরকম প্রত্যেকটা পয়েন্ট একদম ছোট পয়েন্ট ওটা আমরা টাচ করে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। লাইভে গেলে যখন ওটা নিয়ে কথা বলবো তখন সেখানে ডিটেলসে আলোচনা করা যায় অবভিয়াসলি। আচ্ছা, আজকে আমাদের যেটা কাজ, আজকে যে কারণে আমরা এই পডকাস্ট করছি সেটা হচ্ছে আমরা প্লেইং 11 দুটো টিম নিয়ে কম্বাইন্ডলি একটা তৈরি করেছি। আমার টিম আমি আমার মতো করে তৈরি করেছি, কর্ণজিতের টিম তৈরি করেছে এবং আমরা সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। অবভিয়াসলি আপনারা আপনাদের যে প্লেইং 11 বেস্ট প্লেইং 11 দুটো টিম মিলিয়ে, এবং অবশ্যই সেখানে আমরা যেটা করেছি যে কার কোন ব্যাটিং অর্ডার, কে কোথায় অ্যাজ এ টিম, মানে বোলার হিসেবে বোলার, অলরাউন্ডার ব্যাটসম্যান সেই হিসেবে একদম মানে এরকম যেন না হয় যে 10টা ব্যাটার হয়ে গেছে। এই জন্য এক্ষেত্রে হয়তো কিছু হয়েছে, মানে রাখতে হতোই কিন্তু রাখা যাচ্ছে না, জাস্ট ফর দা অর্ডার মেনটেন করা যাবে। একদমই। তো আরেকটা যেটা ব্যাপার আমার ক্ষেত্রে হয়েছে গণিত, আমি টিম বলার আগে এটা বলতে চাই। অ্যাকচুয়ালি ইংল্যান্ড আর ইন্ডিয়া আমি একটা ব্যালেন্স করতে চাইছিলাম, যে এরকম যেন না হয় যে আমরা ইন্ডিয়ান, তার জন্য আমরা ইন্ডিয়ার বেশি প্লেয়ার নিয়ে নিচ্ছি, ইংল্যান্ডের প্লেয়ার নিচ্ছি না, এই জিনিসটা যাতে না হয়। কিন্তু আমি অ্যাকচুয়ালি নিউট্রালিও যখন করতে গেলাম, তুমি কি বলতে সেম জিনিস আমার সাথেও হয়েছে, হ্যাঁ, যে ইন্ডিয়ার প্লেয়ার অনেক বেশি হয়ে যাচ্ছে, ইংল্যান্ডের প্লেয়ার সেভাবে নিতে পারছি না। এটার কারণ একটা এটাই যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি বেটার ক্রিকেট খেলেছে, তাও কোনো কারণে ড্র হয়েছে। মানে এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ইংল্যান্ড পিছিয়েছে। এবং মূল সমস্যাটা আমার টিমের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আচ্ছা টিমটা আমি বলেই নি, তারপরে টিম বলে নিই, তারপর আলোচনায় ঢুকি। একদম। আচ্ছা, প্রথমে আমার থাকবে হচ্ছে বেন ডাকেট এবং তার সঙ্গে সঙ্গে কেএল রাহুল। সেম। আচ্ছা, আগে আমি বলে নিই, তারপরে তুমি বলো যে তোমার টিমে কে আছে আর নেই, ঠিক আছে? কেএল রাহুল, বেন ডাকেট আমার ওপেন করবে। 3 নম্বর স্পটটা দুটো টিমেরই উইক ছিল গলই, ওখানে অলিপপ পারফর্ম করেনি, এখানে সাই সুদর্শন কিংবা করুণ নায়ার পারফর্ম করেনি। 3 নম্বর স্পটে আমি বাধ্য হয়েছি রুটকে আনতে, আর 4 নম্বর স্পটে আমি গিলকে রেখেছি। আমি কেন গিলকে 4 নম্বর স্পটে রেখেছি, তার কারণ সে 4 নম্বর স্পটেই টেস্ট ক্রিকেট, তার আমরা টেস্ট ক্যারিয়ার দেখেছি 4 নম্বর স্পটেই সে বেস্ট খেলেছে। ওপেনার হিসেবেও সে কিছুটা খেলেছে, ফার্স্ট ডাউনে সে কিছুটা খেলেছে, সে কোথাও কিন্তু স্ট্রাগল করেছে, সেটা তার টেস্ট অ্যাভারেজ এই সিরিজের আগে অবধি বলেই দেয় আমাদেরকে। তো 4 নম্বর স্পটটাই তাকে শ্যুট করবে, তিনি আবার পাঠিয়ে দিলে সেটা কতটা ঠিক সিদ্ধান্ত হবে গিল নিজেই পছন্দ করবে না বিষয়টা। এবং তুমি 3 নম্বর স্পটে জরুরকে রেখেছো, জরুর ফ্লেক্সিবল ইন দ্য সেন্স তার এক্সপিরিয়েন্স রয়েছে এবং সে এমনই মানের ক্রিকেটার, এমনই মানের একজন ব্যাটসম্যান এই মুহূর্তে, যেরকম ফর্মের মধ্যে দিয়ে সে লাস্ট কয়েক বছর যাচ্ছে, ত্রিবেন্দাস। তো আমার মনে হয় সে অনেক বেশি যে কোনো রোল অ্যাডাপ্ট করে নিতে পারবে। গিল এখনও সেখানে অনেকটা ইনএক্সপিরিয়েন্স, এখন অনেকটা নতুন। আচ্ছা, 5 নম্বরে থাকবে হচ্ছে অবভিয়াসলি ঋষভ পান্ত, উইকেট কিপার ব্যাটসম্যান আমার প্লেইং 11-এর। এবং তার সঙ্গে 6 নম্বরে থাকবে হচ্ছে হ্যারি ব্রুককে আমি কোনোভাবেই মানে আর কি ভাবতে পারি না হ্যারি ব্রুক ছাড়া এই পার্টিকুলার সিরিজের টিম আর কি বেস্ট প্লেইং 11, কারণ যেরকমভাবে হ্যারি ব্রুক কাউন্টার অ্যাটাক করতে পারে বা এই বাস বলের যে খেলাটা, বেন ডাকেট, হ্যারি ব্রুক এই দুজনকে রাখার কারণ হচ্ছে এরা শুভমান গিলকে নাস্তানাবুদ করে দিয়েছে। প্রচন্ড ইম্প্যাক্টফুল ব্যাটিং। এবং তার সঙ্গে স্টোকস, অবভিয়াসলি স্টোকসকে তোমার মানে রাখতেই হবে, স্টোকস ছাড়া এই প্লেইং 11 সম্ভব নয়। আমি আর ডিটেলসে যাচ্ছি না যে কেন স্টোকসকে রাখছি, সবার কাছে খুব ক্লিয়ার কেন স্টোকসকে রাখা হচ্ছে। আচ্ছা, রবীন্দ্র জাদেজা, এগেন কারুকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই, রবীন্দ্র জাদেজা আমার মনে হয় প্রত্যেকের টিমে থাকবে। সিরাজ প্রত্যেকের টিমে থাকবে। প্রাসিদ কৃষ্ণা আর বুমরা, এইটা হচ্ছে আমার বোলিং লাইন আপ। এবার এই বোলিং লাইন আপে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার টিমটাকে বলে নাও যে তোমার টিমটার মধ্যে এখানে কি চেঞ্জ আছে, তারপর আমি কেন এই টিমটা রেখেছি সেই যুক্তিটা আমি ঢুকছি। আমার টিম হচ্ছে এক্স্যাক্টলি সেম, অর্ডার শুদ্ধ সেম, শুধুমাত্র একটাই চেঞ্জ আছে আমার টিমে, সেটা হচ্ছে ব্রুকের জায়গায় আমি ওয়াশিংটন সুন্দরকে রাখবো। আচ্ছা, মানে তুমি অ্যাকচুয়ালি 4টে ফাস্ট বোলার স্টোকসকে নিয়ে আর 2টো স্পিনার জাদেজা আর ওয়াশি, তুমি এইটা যাচ্ছ এই কম্বিনেশনে। তার কারণ মানে এটা ক্লিয়ার কারণ যে এজ এ কম্প্যাক্ট টিম হিসেবে আমি যদি নামাতে চাই, আমার ফার্স্ট 11 এটা থাকবে। তারপর যদি আমি দেখি যে ব্যাটিং পিচ আছে, তাহলে আমি তোমার সাথে একমত যে সেখানে ব্রুক ফিট করবে। আর আমি যদি দেখি যে থার্ড ডে ফোর্থ ডেতে স্পিনের জায়গা থাকতে পারে, তাহলে আমি ওয়াশিংটনের সঙ্গে যাব, কারণ ও ব্যাটিংয়েও রান দিতে পারবে, প্লাস আমার কাছে একটা অপশন থাকবে স্পিনারে। অ্যাকচুয়ালি আমি মানে ওয়াশিংটন সুন্দরকে রাখতে চাইছিলাম, কারণ সে যেভাবে লাস্ট টেস্টে একটা কাউন্টার অ্যাটাক হঠাৎ করে পার্টনারশিপে একদম আলটিমেট মোমেন্টে
50 রানের আসল বেসবল খেলে দিয়েছে, আসল বাসবল খেলে দিয়েছে। তো সেই জায়গাটা ডেফিনেটলি মানে সুন্দরকে না রাখতে পারাটা, তার আগে টেস্ট ম্যাচের রয়ে একটা সেঞ্চুরি, মানে প্রচন্ড ইম্প্যাক্টফুল একটা সেঞ্চুরি। তো ওয়াশিংটন সুন্দরকে মানে আমার রাখার খুব ইচ্ছে ছিল, আমি জাস্ট রাখতে পারিনি। তার একটা কারণ হচ্ছে যে জাদেজা আমার একটা স্পিনার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চতুর্থ দিনে গিয়ে যদি স্পিন হয়, কথার কথা যদি এরকম সার্ফেস থাকে, কারণ আমরা জানি না যে এখন কি ভেনিউ, আমরা তো জাস্ট একটা প্লেইং 11, কোথায় খেলা হবে না হবে আমরা জানি না। যদি সেই স্পিনের ব্যাপারটা আসে, জো রুট কিন্তু টিমে অলরেডি রয়েছে, যে পার্ট টাইম অফ স্পিনার তুমি বলতে পারো পার্ট টাইম, কিন্তু সে কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ রেখে বল করতে পারে এবং তোমায় কিন্তু অনেকটা টানা স্পেলও করে দিতে পারবে, যে কিন্তু স্পিনার হিসেবে জাদেজার সঙ্গে অটোমেটিক্যালি মানে তার একটা স্পেল তুমি করাতে পারো যদি উইকেটে স্পিন থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে আমার যুক্তি এটাই যে আমার অলরেডি একটা অফ স্পিনার রয়েছে যে আমাকে কিন্তু একটা বড় স্পেল করে দিতে পারবে। জো রুটকে তুমি অতটাও পার্ট টাইম বলতে পারবে না। তো সেই জায়গায় হ্যারি ব্রুক খেললে কি বলতো, মানে আমার মনে হচ্ছে যে ব্যাটিংটা সেক্ষেত্রে অনেকটা সলিড হয়ে যাবে আর কি। সেই জায়গা থেকে আমি হ্যারি ব্রুক ব্যাটিং, আমি তো বললাম পরিষ্কার যদি ব্যাটিং এর ইয়ে থাকে তাহলে হ্যারি ব্রুকের সঙ্গে যাবো, কারণ তাহলে অনেক, কিন্তু তাছাড়াও মানে আমি যদি হ্যারি ব্রুককে নাও নি, তাছাড়াও আমার মনে হয় এনাফ ব্যাটিং রয়েছে খেলার জন্য। এটা অ্যাকচুয়ালি মানে এটা ভ্যারি করবে, কারণ অ্যাকচুয়ালি এই একটা এই মাইনর আর কি হ্যারি ব্রুক আমার বিশ্বাস তুমি এটা মানবে যে হ্যারি ব্রুকও ডিজার্ভ করে, তুমি রাখতে পারছো না। আমি তো শুরুতেই বললাম যে এরকম হবে যে রাখা যাবে না, ঠিক আছে। এই সেম জিনিসটা লাস্টের দিকে হয়েছে বোলিং এর ক্ষেত্রে আমার সাথে, কারণ বুমরাকে রাখতেই হবে, ঠিক আছে। বুমরা হচ্ছে এমন প্লেয়ার যে কোনো সিচুয়েশনে উইকেটে নিয়ে নিতে পারে, বুমরাকে তুমি রাখবেই। সিরাজ যেরকম পারফর্ম করছে বাদ দেওয়ার কোনো জায়গায় নেই, ঠিক আছে। সেম অ্যাজ বেন স্টোকস, বাদ দেওয়ার কোনো জায়গাই নেই। আমি অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে জানতে চাইবো যে এইখানে আপনাদের কি মনে হয় যে এটাকে কার স্ট্র্যাটেজিটা ঠিক আমাদের দুজনের মধ্যে, যে মানে ওয়াশিংটন সুন্দরকে রাখা হবে, ওয়াশিংটন সুন্দর জাদেজার দুটো স্পিনার, নাকি শুধু জাদেজার সঙ্গে স্পিনার আর তার সঙ্গে সঙ্গে ব্রুককে রাখা হলো, এবং যদি স্পিন করে তাহলে রাদার আমি জাদেজার সঙ্গে এবং রুটকেও তখন স্পিনার হিসেবে ইউজ করলাম, সেইটা বেটার হবে, সেক্ষেত্রে ব্যাটিংটা স্ট্রং হবে। আপনারা ব্যাপারটাকে কিভাবে দেখছেন ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাবেন। এবং এখানে জাসপ্রীত বুমরাকে টিমে রাখা নিয়ে অনেকে কোয়েশ্চেন করতে পারে। এখন একটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে জাসপ্রীত বুমরা একটু হেড পাচ্ছে, এবং সেটার পেছনে দেখো একটা ক্রিটিসিজম তো আমরা সবসময় করে এসেছি যে এই ওয়ার্কলোডের গল্পটা আমরাও কোনোদিন বুঝি না। দেখো আমি এটা একবার বলে দিচ্ছি যে যদি এরকম বিষয় হয় যে আমার এই 11টার মধ্যে একটা প্লেয়ার 3টে ম্যাচ খেলতে পারবে আর একটা খেলতে পারবে না, তাহলে কিন্তু তখন আমার প্রবলেম হয়ে যাবে। মানে এরকম ডিসিশনে তুমি একটা এমন প্লেয়ারকে নেবে কি নেবে না, এটা ডিফিকাল্ট বিষয়, যে সব ম্যাচ তোমাকে অফার করতে পারবে না। কিন্তু ইনস্পাইট অফ সবকিছু বুমরার ডেফিনেটলি 11 এ জায়গা পাবে, এটা কোনো কোয়েশ্চেনেবল বিষয়ই না। জাসপ্রীত বুমরা 5টা ইনিংস বল করেছে, যেখানে সিরাজ 9টা ইনিংসে, কারণ একটা ইনিংস বল করতে হয়নি 4th টেস্টে ইন্ডিয়াকে। তার পরবর্তীতে সে 4th হাইয়েস্ট উইকেট টেকার, এবং ইকোনমি ইন্ডিয়ান বোলারদের মধ্যে সব থেকে বেটার, তার ফাস্ট বোলারদের মধ্যে প্রাশিদ, সিরাজ সবার থেকে বেটার, আকাশদীপ সবার থেকে বেটার। ম্যাক্সিমাম 4-এর ওপর ইকোনমি রয়েছে, সেখানে বুমরা জাস্ট 3-এর সামান্য ওপরে ইকোনমি রয়েছে। তো জাসপ্রীত বুমরা যখন খেলে এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই যে ডেফিনেটলি সে ইন্ডিয়াকে রেজাল্ট এনে দেয়, এবং সেই জন্যই সে গ্রেটেস্ট। এবার হতে পারে যে জাসপ্রীত বুমরা খেলা উচিত ছিল, খেলেনি, সেই জায়গাগুলো নিয়ে একটুখানি আমাদের, বা এশিয়া কাপে হয়তো খেলবে না সেই ধরনের রিপোর্টস এখন সাজেস্ট করছে, তো সেগুলোকে নিয়ে একটু সমালোচনা রয়েছে আমাদের অবভিয়াসলি। কিন্তু জাসপ্রীত বুমরাকে তার জন্য প্লেইং 11 থেকে কখনোই বাদ দেওয়া যায় না। তুমি ইংল্যান্ডের মানে এই যে টিমটা আমাদের দুজনের দাঁড়িয়েছে, তাতে করে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইংল্যান্ডের বোলিং লাইন আপ কতটা দুর্বল ছিল এবারে, যে তুমি স্টোকস ছাড়া কাউকে তুমি এখানে ফিট করতেই পারছো না কোনো বোলারকে। তো মানে এটা আমরা ওদের ইংল্যান্ডের বোলিং আমরা দেখেছি এবং ইন্ডিয়ার বোলিং আমরা দেখেছি। আমার মনে হয় যে কেউ এটার সাথে একমত হবে, ইন্ডিয়া অনেক বেটার বোলিং করে, একদম অনিয়ন্ত্রিত ইংল্যান্ডের বোলিংকে। আমি বলছি সেকেন্ড, যাকে স্ট্যাটিস্টিক্স হয়তো হিস্ট্রি আসতে 20 বছর বাদে দেখলে হয়তো লোকে বলবে, আজকে থেকে কথার কথা আমি ধরছি যে আজকে থেকে 20 বছর বাদে ধরো আমাদের কেউ পডকাস্টটা দেখলো, লোকে বলবে এটা কারা ভাই, টাংকে রাখেনি? কারণ স্ট্যাটিস্টিক্স বলছে টাং হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, যে 3টে টেস্ট খেলেছে বুমরানি মতন, 6খানা ইনিংস, সে কিন্তু 5টা খেলেনি, তারপরেও সে 19খানা উইকেট নিয়েছে যতদূর আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেকেন্ড বেস্ট। হ্যাঁ, তো লোকে বলে যে টাংকে, মানে এখন লোকে বুঝতে পারবে, এখন যারা দেখছে তারা বুঝতে পারছে কেন টাংকে রাখেনি, কারণ সে অনিয়ন্ত্রিত বোলিং করেছে, মানে একটা বাইরে হচ্ছে একটা ভিতর, মানে এইভাবে টেস্ট ক্রিকেটার বোলিং ওরা একটা ভালো বল করেছে সেটাই উইকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। টাংয়ের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া গেছে, এবং ভালোই সে মানে রানও খেয়েছে, কিন্তু এরকম ব্যাপার না যে সে প্রচন্ড বুমরার মতন ইকোনমিক্যাল। তো সেই কারণে টাংকে অ্যাকচুয়ালি না রাখা। দেখো এবারে এই সেম জিনিসটা, এই প্রশ্নটা আসতে পারে যে প্রাশিদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, তাহলে কেন গো উইথ প্রাশিদ? ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা ডিসাইড করা আমার পক্ষে সবচেয়ে টাফ ছিল, যে প্রাশিদ, অ্যাটকিনসন আর আর্চার, এই 3জনের মধ্যে যে কোনো একজনকে আমাকে বাঁচতে হবে। আমি প্রাশিদের সাথে গেছি, তার একটা মানে প্রধান কারণ হচ্ছে
প্রথম হচ্ছে আর্চারকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এমন একজন বোলার যে ব্যাটসম্যানদেরকে ট্রাভেল করবে, ঠিক আছে, কানের পাশ দিয়ে বল বেরোবে, ব্যাটসম্যান খেলতে গেলে অসুবিধা হবে, এরকম একজন বোলার আমার মনে হয় যে টিমে থাকা দরকার, যে কোনো জায়গা থেকে বাউন্স পায়, ঠিক আছে। কিন্তু আর্চারের যতটা আমি দেখেছি এই সিরিজে পার্টিকুলারলি, তো আমি অ্যাকচুয়ালি এই সিরিজের উপরে যেহেতু টিমটা বানানো হচ্ছে, তো এই সিরিজে যতটা দেখেছি মানে আমি রাখতে চেয়েও রাখতে পারছি না আর্চার। হয়তো আমরা ওভারঅল রাখলে কখনোই প্রাসিদকে রাখবো না, ওভারঅল রাখলে আর্চারকে রাখবো, সেটাই, ঠিক আছে, কিন্তু এখানে কিছু করার নেই। এবং সেকেন্ড আসছে হচ্ছে অ্যাটকিনসন। অ্যাটকিনসন অ্যাকচুয়ালি লাস্ট টেস্টে যেরকম বোলিং করেছে ডেফিনেটলি ওরও জায়গা হয়, ওর বল যেরকম মুভ করে, সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং যদি কেউ করে থাকে সেটা হচ্ছে অ্যাটকিনসন। বল মুভও করে প্লাস হচ্ছে একই জায়গায় ফেলে যেতে পারে, ঠিক আছে, একই জায়গায় ফেলে যেতে পারে। কিন্তু তার সত্ত্বেও আমি প্রাসিদের সাথে যাচ্ছি, তার কারণ আমার মনে হয় প্রাসিদের কাছে এবিলিটি রয়েছে। প্রাসিদ যদি শুধুমাত্র ওই ঠিক জায়গায় ফেলে যেতে হবে, সেম কথাটা, ঠিক এই জায়গাটা যদি একটু কন্ট্রোল করতে পারে, প্রাসিদের শর্ট বলটা একটা হিউজ বেনিফিট যদি ঠিকভাবে ইউজ করা যায় সেটা, এবং যে স্পিডে করে, এবং ও যদি ওই লাইনটাও ঠিক করে দেবে যে আমি যদি চাই যে একই লাইনে বল করে যাব, যেটা সিরাজ করেছে ফিফথ ডে খুব সুন্দর, একই লাইনে বল করে যাব, ওইটাও যদি করে নিতে পারে। অ্যাকচুয়ালি ফোর্থ ডে, এই টেস্ট সিরিজে ফোর্থ ডেতে লাস্ট 30 মিনিটে প্রাসিদ যে বোলিংটা করেছে ওটা হচ্ছে প্রাসিদের বেস্ট এই টেস্ট সিরিজে। ফিফথ ডেতেও আমি বলবো প্রাসিদ ডেফিনেটলি ভালো করেছে, একটা উইকেটও পেয়েছে। তা ফিফথ ডে তুমি যে ফার্স্ট ওভারটাই দেখো, ফার্স্ট ওভারটা কিন্তু প্রবলেম হয়েছিল একদম ফার্স্ট ওভারই, একটা ফার্স্ট বলটাই ভুল বল ছিল আমার মতো, এই যে বাউন্সারটা ওটা আমার মতো ভুল বল ছিল ওই সময়, যেখানে গৌতম গম্ভীর এবং গিলের প্রপার প্ল্যানিং ছিল যে বাইরে 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 করে যাবো, অ্যাডে দেবো না। তো ডেফিনেটলি প্রাসিদকে এখানে রাখা, তার পেছনে কারণ শেষ টেস্ট ম্যাচে সে যেভাবে জান লাগি বল করেছে এবং 8টা উইকেট, এবং হ্যারি ব্রুকের উইকেটটা তার অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল, সে পায়নি, নাহলে হয়তো আমরা দেখতে পেতাম যে সিরাজ 8খানা উইকেট হয়ে গেছে এবং হ্যারি ব্রুক 9খানা, প্রাসিদ 9খানা উইকেট হয়ে গেছে। কারণ সিরাজকে নিয়ে আমরা সবাই আনন্দ করছি 5টা টেস্ট ম্যাচে খেলেছে সেই জন্য। এই পার্টিকুলার টেস্ট ম্যাচে তুমি যদি দেখো তাহলে কিন্তু সিরাজের 9টা আর প্রাসিদের 8টা, তো প্রাসিদ কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। একদম এটা আমরা বলেছিলাম যে প্রাসিদের থেকে আমাদের আশা আছে, তার কারণ এটাই একটু যদি মেনটেন করে প্রাসিদ, এবং সেই কারণেই আমি টিমে রাখছি। নাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় প্রাসিদের জায়গায় কেউ যদি অ্যাটকিনসনকে রাখে, মানে আমি না অ্যাকচুয়ালি অ্যাটকিনসনকে রাখা, আমি অ্যাকচুয়ালি অ্যাটকিনসনকে খুব পছন্দ করেছি এবং সে 2 বছর ইংল্যান্ডের হাইয়েস্ট উইকেটটা করেছে অ্যাটকিনসন বাই মার্জিন, অনেক বেশি। কিন্তু অ্যাটকিনসনকে তাও না রাখা, তার কারণ একটা টেস্ট ম্যাচ যে খেলেছে তাকে তুমি 5 টেস্টের বেস্ট 11-এ রাখতে পারো না, এটা লজিক্যালি ভুল। না হলে যদি নিয়ন্ত্রণের জায়গা থেকে বলতে হয় তাহলে কিন্তু অ্যাটকিনসন সত্যিই খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি সেই এই হিসেবে বলতে গেলে আমার মনে হয় ধ্রুব জুরেলকেও কনসিডার করা উচিত অ্যাজ এ কিপার, ঠিক আছে। তুমি পান্থকে তো ব্যাটার হিসেবে অ্যাকচুয়ালি এটা দেখো, এটা ঋষভ পান্তের সঙ্গে বা MS ধোনির মতন প্লেয়ারের সঙ্গে এটাই সবথেকে বেশি মানে ফরে ছিল যে কেন দীনেশ কার্তিক নয়, কেন ধোনি সেই যে সৌরভ গাঙ্গুলি সিলেক্ট করেছিল, এরা অনেক ডিস্ট্রাকটিভ ব্যাটার। নাহলে তুমি কিপিং এর টেকনিকের সঙ্গে যদি যাও, ডেফিনেটলি এখন পান্তের থেকে ধ্রুব জুরেল বেটার, এটা নিয়ে আমার মনে হয় না যারা ক্রিকেট বোঝে তাদের কোনো রকম ডাউট আছে। ধ্রুব জুরেল বেটার অবশ্যই, কিন্তু পান্থ যে ব্যাটিংটা দিতে পারবে, ধ্রুব জুরেল দিতে পারবে, ডেফিনেট চয়েস পান্থ হবে। ডেফিনেটলি পান্থ আমাদের শেষ 5 বছরে বেস্ট টেস্ট ব্যাটার হচ্ছে পান্থ অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে জাদেজা, তো সেখানে ডিস্ট্রাকটিভ ব্যাটিং, এটা একটা পয়েন্ট। তো তবে ধ্রুব জুরেলকে আমার মনে হয় যে সব সময় সার্কিটে রাখা উচিত, বিশেষ করে 3 নম্বর স্পটে যে একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার। আমি তো মনে করি সেখানে ওয়াশি সুন্দরকে ফিট করে যদি নিচে প্রপার বোলার্স খেলানো যায় সেটা খুব ভালো সিদ্ধান্ত হতে পারে। ধ্রুব জুরেলকে পান থাকা সত্ত্বেও টিমে রাখা যেতে পারে, এরকমভাবে যে এক্সট্রা ব্যাটার যখন চাইছি তখন আমি অভিমন্যু ঈশ্বরের ওদিকে চান্স পাওয়ার জন্য দাবিদার ডেফিনেটলি, কিন্তু ধ্রুব জুরেলও কিন্তু একজন এমন ব্যাটসম্যান যার কিন্তু টেম্পারমেন্ট রয়েছে। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, ওয়াশিংটন সুন্দরের এই লাস্ট 50 কাউন্টার অ্যাটাক, তার সঙ্গে সঙ্গে জাদেজার 50, জাদেজা এনাফ সেলিব্রেটেড হয়েছে। ধ্রুব জুরেলের ইম্পর্টেন্ট 34 রান, ধ্রুব জুরেলের ইম্পর্টেন্ট 34 রান নিয়ে কেউ কথা বলছে না। ইনস্টাগ্রামে প্রচুর রিল হচ্ছে ওই পার্টিকুলার যে মিম টেমপ্লেটটা ক্রিশ্চিয়ান বেলের, সবাই এরকমভাবে মানে কি দূর থেকে একজন, তো সেইটা ওই ফারারি সিনেমার, তো সেইটা আমার মনে হয় যে ধ্রুব জুরেলকে নিয়েও সেই ধরনের মিমস হওয়া উচিত, কারণ আমরা ভুলে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি যারা একটু মানে দেখেছে ক্রিকেট প্রপারলি, যারা সেলিব্রেট তারা ওই ইনিংসটাকে সেলিব্রেট করছে এবং ওটা সেলিব্রেট করার মতনই ইনিংস। তো সবকিছু মিলিয়ে এই ছিল হচ্ছে আমাদের টিম। আপনাদের ওপিনিয়ন কি আপনারা ডেফিনেটলি জানাবেন, খুব আলাদা হতে পারে আপনাদের টিম। হ্যাঁ, যেরকম খুশি মনে হতে পারে কমেন্ট, আমরা কমেন্টগুলো দেখি, একদম কমেন্ট পড়বো, কমেন্ট দেখবো এবং আমাদের মতামত নিয়ে আপনাদের মতামত কি, বিশেষ করে ওই 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 হ্যারি ব্রুক এবং ওয়াশিংটন সুন্দর ওই জায়গাটা সবচেয়ে ক্রিটিক্যাল আমার মনে হয়। বাকি খুব একটা অ্যাকচুয়ালি টিমে যে পরিবর্তন হবে অডিয়েন্সের, আমি সেটাও মনে করি না। অনেকে আমার মনে হয় অনেকে অ্যাটকিনসনকে চুজ করতে পারে ওভার প্রাসিদ।
চুজ করতে পারে, কিন্তু একটা টেস্ট খেলেছে না, একটা টেস্ট খেলেছে, কিন্তু দেখা যাক যেভাবে বোলিং করে তাহলে চুজ করা যায় ওকে। অডিয়েন্স কি মনে করছে এখানে সেটার উপরে অনেকে জেমি স্মিথকেও ভাবতে পারে, তবে জেমি স্মিথ আমার মনে হয় না যে আফটার অল যত ভালো ভালো প্লেয়ার রয়েছে আমার মনে হয় জেমি স্মিথ করে না। জেমি স্মিথ মেবি রান করেছে অনেক, ঠিক আছে, কিন্তু স্টিল আমার মনে হয় না এর মধ্যে জেমি স্মিথকে ঢোকানো যায়। ওর এখনো এক্সপিরিয়েন্স দরকার, এখনো খেলতে হবে, এর মধ্যে প্রথম 11-এর মধ্যে আমি তো দেখছি না। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে যারা ক্রিকেট ভালোবাসে একটু শেয়ার করে দিন। আমরা এরকম ক্রিকেট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যেটা বাংলাতে কেউই করে না, আমরাই একমাত্র করবার চেষ্টা করছি। ডেফিনেটলি এরকম পডকাস্টের কথা আমি বলছি স্পেশালি, ডেফিনেটলি বাংলাতে ক্রিকেট নিয়ে আলোচনা, সে কথা কেউ বলছে না। এবং সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট অবভিয়াসলি বেস্ট 11টা জানাবেন। শেয়ার করে দিন, বন্ধুদেরকে বলুন যে জানাতে, যে এরকম ওরা এটা বলেছে, তোরা বল যে না এটা ভুল বলেছে, এটা কি, এটা বেকার টিম বানিয়েছে, ঠিক আছে, সব কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ।